দি পাওয়ার অফ হেট্রেড। আমরা মানব জাতি সামহাও সবসময় আমাদের শত্রুদের বিনাশ চাই। মানে আমার শত্রুর খারাপ হোক, আমার শত্রুর ক্ষতি হোক, কারণ সে আমার শত্রু। সো এই মেন্টালিটিটা বা মাইন্ডসেটটা অনেকের মাঝেই কাজ করে আমাদের। এবং দেখা যাচ্ছে আমরা যদি অনেক অভাব অনটনেও ভুগি, আমরা যদি অনেক ক্ষুধা মন্দায়ও ভুগি, মানে যত খারাপ সিচুয়েশনে থাকি না কেন, এই খারাপ চাওয়া থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি না। কোনো কিছুই থামাতে পারে না আমাদেরকে। বিকজ এই রেজ বা এই হেট্রেড ব্যাপারটা উই হ্যাভ বিন অ্যাকচুয়ালি ক্যারিং আউট ফ্রম জেনারেশন টু জেনারেশন, এবং ইটস অ্যাকচুয়ালি ইনজেক্টেড ইনসাইড অফ আস। তো কেন বলছি এতগুলো কথা? একটা মেইন কারণটা হচ্ছে এটাই যে কুরুথি দেখে ফেললাম। কুরুথি মালায়ালাম একটা ফিল্ম, অল্প কিছুদিন আগে রিলিজ পেয়েছে, এবং কুরুথি মূলত দেখে কুরুথি নিয়ে আসলে রিভিউ দেওয়ার লোভ সামলাতে পারলাম না, আমার ওয়াচ লিস্টে ফিল্মটা ছিল। তো কুরুথির মানে হচ্ছে বাংলায় যদি বলি জবাই দেয়া বা বলি বা স্লটার। সো টু বি প্রিসাইজ রিচুয়াল স্লটার নিয়ে আসলে রিচুয়াল স্লটারকে ইঙ্গিত করা হয়েছে। সো কুরুথির টাইপটা যদি বলি, এটা মূলত একটা হোম ইনভেশন অ্যাকশন থ্রিলার ফিল্ম। আর একটা লাইনে যদি আমি কুরুথি ফিল্মটাকে রিপ্রেজেন্ট করতে চাই, আমি বলতে চাই কুরুথি ইজ লাইক, the film is about the unstoppable force of violence that we live with. রাইট? এই ফিল্ম যারা দেখেছেন ইতিমধ্যে, যারা দেখতে যাবেন বা দেখবেন, আপনারা রিলিজিয়নের একটা মেজর কানেকশন আপনারা মুভিতে দেখবেন, এবং আপনাদের কাছে মনে হতে পারে যে মুভিটা আসলে রিলিজিয়ন নিয়ে, যেটা একদমই সত্যি না, যেটা একদমই ট্রু না। আমি বেশ কিছু ইন্টারভিউ দেখেছি মুভিটার ডিরেক্টরের, অ্যাক্টরদের, সব কিছু মিলে আসলে অনেক কিছু ইনফরমেশন গ্যাদার করেই বলছি, তারা কেউই রিলিজিয়নটাকে আসলে এখানে প্রাইমারি এলিমেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করেননি, তারা সেকেন্ডারি এলিমেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করেছেন। প্রাইমারি এলিমেন্ট হচ্ছে হেট্রেড, ভায়োলেন্স, মানব জাতির মধ্যে যেটা আমরা যেগুলো নিয়ে বাস করি আসলে। তো ওটাই। সো মূলত হচ্ছে যে ফিল্মটা রিলিজ হয়ে হচ্ছে যে পৃথ্বীরাজ প্রোডাকশন হাউস থেকে। পৃথ্বীরাজ ইজ এ ফেমাস মালায়ালাম অ্যাক্টর, যার কোনো সিনেমা আমি আগে দেখিনি, আজকে এটাই প্রথম দেখলাম। আর এই মুভিটা হচ্ছে যে ডিরেক্টর মানু ওয়ারিয়র, এটা হচ্ছে ওনার সেকেন্ড ফিল্ম। ওনার ফার্স্ট ডিরেক্টর ফিল্ম ছিল 2015। আফটার 6 years অফ ব্রেক হি ডিরেক্টেড হিজ সেকেন্ড ফিল্ম। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। এবং যে স্ক্রিন রাইটারের নাম হচ্ছে অনিশ পাল্লায়ালাল। এটা হচ্ছে ওনার সেকেন্ড স্ক্রিন রাইটিং। ওনার ফার্স্ট স্ক্রিন রাইটেড ফিল্ম ছিল 2017-এ। এবং এই দুজনের প্রথম দুটো মুভির কথা আমি বললাম, কোনোটাই আসলে ওয়াজ নট এ হিউজ সাকসেস অর was not really that much talked about. So দুজনে kind of nailed it on their second attempt. So that is one interesting coincidence, I must say. এবং nailed it এই কারণেই বলছি, পুরো মুভিটা আপনারা দেখলে আসলে আপনারা মানতে এগ্রি করতে বাধ্য হবেন, আই বিলিভ, যে how good execution it was. So প্লট নিয়ে যদি একটু বলি, কুরুথির প্লটটা হচ্ছে মূলত আমরা প্রথমেই দেখতে পাই হচ্ছে যে ইব্রাহিম নামের একটা ক্যারেক্টারকে, যেটা অ্যাকচুয়ালি প্লে করে রোশন ম্যাথিউ। রোশন ম্যাথিউ ইজ অ্যানাদার ফেমাস অ্যাক্টর, যার একটা মাত্র ফিল্ম আমি দেখেছি, সি ইউ সুন। ইট ওয়াজ নাথিং এক্সট্রাঅর্ডিনারি, বাট দিস ফিল্ম, মানে হি ডিড আ ফ্যান্টাস্টিক জব। সো আমি ক্যারেক্টারে যদি আবার আসি, ইব্রাহিমের ক্যারেক্টারটা মূলত একটা বর্ষাকালে ঘটা একটা ল্যান্ডস্লাইডে ইব্রাহিম তার ওয়াইফ এবং বাচ্চাকে হারায়, দ্য মোস্ট প্রেশাস অ্যাসেট অফ এনিওয়ানস লাইফ। তো সে ওই ট্রমা থেকে এখনো নিজেকে আসলে রিকভার করে উঠতে পারেনি এবং করে উঠতে পারছে না। হি ইজ লিভিং উইথ দ্যাট, হি ইজ কাইন্ড অফ লুকিং ফরওয়ার্ড টু হিজ আফটার লাইফ। হ্যাঁ, তো ইব্রাহিম ক্যারেক্টারটা, তার বাসায় ফ্যামিলিতে তার বাবা আছে যার নাম মুসা, ক্যারেক্টারটার নাম। তার ছোট ভাইয়ের নাম হচ্ছে যে রসুল। আর তাদের একটা এলাকার যে একটা ফ্রেন্ডলি একটা ক্যারেক্টার প্লে করে হচ্ছে করিম। তার সাথে আমরা দেখতে পাই হচ্ছে একটা হিন্দু ফ্যামিলি থাকে তাদের বাসা থেকে কিছুটা দূরে, একটু পাহাড়ের নিচের দিকে। সেখানে হচ্ছে সুমা নামের একটা ক্যারেক্টারকে দেখতে পাই, একটা মেয়ে। আর সুমার ভাই হচ্ছে প্রিমান ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাই। মূলত এগুলো হচ্ছে কিছু মেজর ক্যারেক্টার। আর বাসাটা যেটা বলছি, মাউন্টেন রেঞ্জ, যারা ট্রেকিং এ গিয়েছেন তারা হচ্ছে যে মূলত কানেক্ট করতে পারবেন। বাসাটা হচ্ছে মাউন্টেন রেঞ্জের মাঝখানেই, ঘন জঙ্গল ঘিরেই তার মাঝখানেই হচ্ছে যে একটা ছোট কুটিয়া ঘরের মতো আর কি। সো দুটো ঘর হচ্ছে যে মোটামুটি একটু উঁচুতে একটু নিচুতে, দুটো ঘর অবস্থিত, তাদের যে দুটো ফ্যামিলির কথা বললাম। এবং মানে এনভায়রনমেন্ট এবং সব কিছু খুবই অসাধারণ, কারণ কেরালা আফটার অল। তো যেটা হয় মুভির প্রথম যে 20-22 বা 20-25 মিনিট, আমার মনে হয় আমার মতো আপনারাও যখন দেখবেন বা যারা দেখেছেন হয়তো ভাববেন যে হচ্ছেটা কি, বুঝতে পারছি না। ট্রেলারে দেখলাম যে এমন কিছু, ট্রেলার খুব ফাস্ট পেসড অ্যান্ড সো মেনি থিংস হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইম, বাট প্রথম 20-25 মিনিটে কোনো কিছু আভাস পাচ্ছি না। সো এই ব্যাপারটা যখনই ঘটবে, দেন অ্যাকচুয়ালি ইট উইল হিট ইউ।
সো একটা রাতে ইব্রাহিমের বাসায় প্রায় মাঝরাতে বলা যায় একজন পুলিশ অফিসার, একজন কপ একটা আসামিকে নিয়ে হঠাৎ করে এসে হাজির হয়। এবং কারণ হচ্ছে যে আসামিকে নিয়ে যখন মেইন শহরের দিকে যাচ্ছিল তখন হচ্ছে পথের মধ্যে একটা সন্ত্রাসী গ্রুপ তাদেরকে আক্রমণ করে। সো এই কপ ওই আসামিকে নিয়ে কাইন্ড অফ পালিয়ে বেঁচে আসে এবং এখানে আশ্রয় নেয় ইব্রাহিমের বাসায় মাঝরাতে। এবং এই যে আসামির কথা বলছি তার ক্যারেক্টার নাম হচ্ছে বিষ্ণু, এবং বিষ্ণু হচ্ছে একজন ইনোসেন্ট মুসলিমকে হত্যা করেছেন। হ্যাঁ, তার কারণে তাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এই সিনেমার গল্প নিয়ে আর কিছু বলবো না, বাকিটা আপনারা দেখে নিন, আমি এটা চাই। তো এরপর থেকে মূলত মেইনলি এই সাসপেন্স থ্রিলার এই ব্যাপারগুলো, অ্যাকশন এই ব্যাপারগুলো আস্তে 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 বিল্ড আপ হয়ে আমরা দেখতে চাই আনটিল দ্য এন্ড অফ দ্য মুভি। এবং আমি যদি এখন মুভির কিছু পার্ট ওয়াইজ কথা বলতে চাই, যদি আমি রাইটিংয়ে আসি, স্ক্রিন রাইটিংয়ে আসি, আবারও মানে আমার কাছে খুব চমৎকার লাগে মালায়ালাম ফিল্মগুলোর, মানে যে ফিল্মগুলো আমি দেখছি, কারণ আমি আসলে খুবই বেছে ফিল্ম দেখি, দেখা যাচ্ছে যে একটু কাইন্ড অফ নিজে একটু স্টাডি করে বা রিসার্চ করে তারপর আইডিয়া নিয়ে ফিল্ম দেখি, মানে আউট অফ ব্লু মানে একটা কিছু নিয়ে দেখা শুরু করা আসলে হয় না। তো মালায়ালাম যে ফিল্মগুলো আমি দেখছি নিজে নিজে পিক করে, অন্যদের ফ্রেন্ডদের সাজেশন, বড় ভাইদের সাজেশন বা অন্য ভালো কারো সাজেশন সব কিছু মিলে আমি দেখছি মানে স্ক্রিন রাইটিং ইজ সাচ গুড রেফারেন্স, মানে খুবই চমৎকার চমৎকার কাজ হচ্ছে রাইটিংয়ে। মানে কোনো জায়গায় আমি বলবো না যে সিনেমা কোনো জায়গায় মানে ঝুলে যাওয়ার মতো কোনো ব্যাপার আছে। দ্য টেনশন উইল অ্যাকচুয়ালি কিপ ইউ স্টাক টু দ্য সিন, মানে এই টেনশনটা কি হতে যাচ্ছে, এরপরে কি হতে যাচ্ছে, এবং দ্য ওয়ে দে কানেক্টেড রিলিজিয়ন, আমি যেটা বলছিলাম সেকেন্ডারি এলিমেন্ট হিসেবে, তো ওইখানেও বেশ থট প্রভোকিং কিছু ডায়ালগস এবং ন্যারেটিভস আমরা দেখি যেগুলো হচ্ছে যে খুবই ভাবানোর মতো, এবং মনে হবে যে এক্স্যাক্টলি দ্যাট ইজ হোয়াট ইট ইজ। এখানে আরেকটা পয়েন্ট বলতে চাই, আমরা যারা রিলিজন বা ধর্ম নিয়ে অনেক বেশি সেন্সিটিভ তাদের হয়তো কিছু কিছু কয়েকটা সেন্টেন্স বা কয়েকটা ডায়ালগ হয়তো অ্যাবজর্ভ করতে একটু ট্রাবল হতে পারে, কারণ ইট অ্যাকচুয়ালি শোড দ্য রিয়ালিটি, দ্য বিটার রিয়ালিটি, দ্য নেকেড রিয়ালিটি। সো এটা মাঝে মাঝে আমাদের এই নির্মম বাস্তব বা নির্মম সত্য আমাদের মাঝে মাঝে অ্যাকসেপ্ট করতে একটু কষ্ট হয়, একটু ট্রাবল হয়। সো এটা অনেকে ফেস করতে পারেন, বাট ওই যে আমি আবার বললাম আপনারা দেখলে আসলে এক্সপ্লোর করতে পারবেন নিজের মতো করে। সো যদি একটু নিউট্রাল মাইন্ডসেট নিয়ে বসে দেখা যায় তাহলে আসলে ব্যাপারটা খুবই বোধগম্য হবে, খুবই অ্যাবজর্ভেবল হবে। বাট আপনি যদি খুবই বায়াসড, লেটস সে আপনি খুবই বায়াসড আপনার রিলিজিয়ন নিয়ে, সো বায়াসড মাইন্ডসেট নিয়ে দেখতে বসলে আমার মনে হয় এনজয় না করতে পারার সম্ভাবনা বেশি থাকবে সিনেমাটা। ওয়েল, তো যেটা বললাম এরপর আমি ডায়ালগ আর ন্যারেশনের কথা বললাম, ডায়ালগস, দেয়ার আর সাম গুড ডায়ালগস আর দেয়ার আর সাম মানে মেমোরেবল ডায়ালগস ইন দ্য ফিল্ম, যেগুলো মানে আমি লাইক এখনো আমার মানে মনে হচ্ছে আমার মাথায় আছে, কারণ আসলে কিছুক্ষণ আগেই সিনেমাটা দেখে শেষ করেছি। সো খুবই চমৎকার, আমাকে এখনো ভাবাচ্ছে, এবং আমি মেবি আরও কিছুক্ষণ ভাবতে চাই ব্যাপারগুলো নিয়ে, কারণ অ্যাজ আই সেড দে আর থট প্রভোকিং। সিনেমার হচ্ছে যে পুরো ডার্ক টোনে আমরা দেখতে পাই পুরো সেটটা, এবং কারণ রাতের সিন অনেক, আমরা শুরুর দিকে কিছু দিনের সিন দেখতে পাই এবং একদম শেষে গিয়ে আবার ভোরের সিন দেখতে পাই যখন আলো ফুটেছে। এছাড়া মোস্ট অফ দ্য সিনস আর রিয়েলি ডার্ক। সো দেখার সময় এটা মাথায় নিয়ে আপনাদের একটু দেখতে হতে পারে, কারণ ব্যাকগ্রাউন্ডে যদি অনেক আলো থাকে তাহলে স্ক্রিনে হয়তো ট্রাবল হবে বোঝার জন্য। সো ডার্ক টোনটা হচ্ছে যে খুবই ওয়েল এক্সিকিউটেড। আমরা যদি বিজিএম নিয়ে বলি, আমি আবারও একই কথা বারবার রিপিট করতে হয়, মালায়ালাম ফিল্মের বিজিএম, মানে এই ফিল্মের বিজিএমের কথা যদি আমি বলি, মানে দিস ইজ নট এনিথিং এক্সট্রাঅর্ডিনারি আউট অফ দ্য ওয়ার্ল্ড, বাট যেটা দিয়েছে মানে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস ইজ লাইক দ্য বেস্ট পসিবল অপশনস, ইট ওয়াজ দ্য বেস্ট পসিবল অপশন ফর দ্য ফিল্ম, মানে এটা আপনাকে মানতে হবে। যখন যেখানে যে মুড, যে সিন, যে আবহ, যেখানে যেটা ডিমান্ড করছিল সেখানে ঠিক সেটাই ছিল। দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট অফ দ্য ফিল্ম এবং দ্য মালায়ালাম ইন্ডাস্ট্রি। খুবই চমৎকার। কিছু দুইটা বা তিনটা গান ছিল, আমার মনে হয় এগুলো না থাকলেও খুব বেশি আসলে আহামরি কোনো প্রবলেম হতো না ফর অডিয়েন্স, আই বিলিভ। তারপর ফাইনালি যদি আসি পারফরমেন্স, আমি যেটা বলছিলাম পৃথ্বীরাজের অভিনয় আমি আগে দেখিনি, পৃথ্বীরাজের অভিনয় দেখে আমি আসলে যার পর্ণাই মুগ্ধ। He did such a great job with his eyes and the way of expressing the words and everything. মানে তার স্ক্রিন টাইম অনেক বেশি ছিল না, জাস্ট লাইক ইব্রাহিম দ্য ক্যারেক্টার রোশন ম্যাথিউ, বাট যতক্ষণই ছিল বিশেষ করে ইন্টারমিশনের পর থেকে যতক্ষণই ছিল মানে নাড়িয়ে দেওয়ার মতো। পৃথ্বীরাজ ডিড এ গ্রেট জব এবং মানে যে কেউ মানতে বাধ্য হবে। এবং পৃথ্বীরাজের চেয়ে কোনো অংশে কম ছিল না ইব্রাহিম দ্য রোশন ম্যাথিউ, বিকজ ডেড ইনসাইড যে ক্যারেক্টারটা আমি যেটা বারবার বলছিলাম, তার তাকানো, চাহনি সব কিছুই আসলে বুঝিয়ে দিচ্ছিল যে হি ইজ অ্যাকচুয়ালি লিটারালি ডাইং ইনসাইড। সো এই ব্যাপারটা খুবই স্পষ্ট ছিল। এবং পাশাপাশি
যে সুমা যে ক্যারেক্টারটা, মেয়েটার অভিনয় অসাধারণ, বিষ্ণুর অভিনয়, মানে যেটা ছোট ছোট ক্যারেক্টার আছে 2-3টা, কিন্তু যেগুলোর বেশ ভালো ইম্প্যাক্ট ছিল স্টোরিতে। কোনো ক্যারেক্টারই হচ্ছে যে ফেলনা ছিল না। সুমার ভাই, তারপর হচ্ছে যে লাইক, তো পৃথ্বীরাজের ক্যারেক্টারটা ছিল লাইক, এবং করিমের পাশাপাশি হচ্ছে যে ওদের সাথে আরেকজন ছিল, আরেকটা ক্যারেক্টার ছিল, ওই ক্যারেক্টারটা চমৎকার অভিনয় করেছে এবং তার হচ্ছে যে একটা ইম্প্যাক্টও ছিল। তো সব দিক মিলে, এবং অবভিয়াসলি দ্য ফাদার ক্যারেক্টার মুসা, অ্যামেজিং। মানে আমি ভাবতেই পারিনি যে এই ক্যারেক্টারটা এতটা নাড়িয়ে দিবে কিছু কিছু পর্যায়ে এসে। প্রথম দিকে মনে হচ্ছিল ফ্ল্যাট, বাট মুভির শেষ 1/3 অ্যাকচুয়ালি আই ওয়াজ রিয়েলি টাচড বাই হিজ অ্যাক্টিং। গ্রেট জব ডান। তো আরেকটা যে পয়েন্ট, সেটা হচ্ছে যে মুভির শুরুতে আমরা একটা সিন দেখতে পাই, ইব্রাহিমের ছোট বাচ্চা, ছোট মেয়েটা ওকে বলছে যে বাবা, এই ছাগলটা, আই থিঙ্ক ইট ওয়াজ ছাগল, সো এই ছাগলটা আমরা কোরবানি না দিই, মানে একটু বেশ নরম সুরে অনুনয় করছিল বাবার কাছে। সো ইব্রাহিম বলছিল যে মা, এটা তো আমরা করতে পারি না, বিকজ উই হ্যাভ কমিটেড টু গড, আমাদের এটা, সেই কমিটমেন্ট আমাদের রাখতে হবে, সো রাখার জন্য আমাদের কোরবানিটা দিতে হবে। এই সিনটার সাথে মুভির ক্লাইম্যাক্সের দ্য ভেরি লাস্ট সিনের একটা চমৎকার কানেকশন আছে। আমি লাস্ট সিনটা কি অবশ্যই আমি বলবো না, কারণ এটা স্পয়লার হয়ে যাবে, আমি চাই আপনারা দেখুন। বাট আই বিলিভ যে ওই লাস্ট সিনটা যখন আপনারা দেখবেন, আপনারা সাথে সাথে মানে ইউ উইল হ্যাভ দ্য ফ্ল্যাশব্যাক অফ দ্য ভেরি ফার্স্ট সিন, যেটা মাত্র আমি বললাম, এবং কানেকশনটা আপনারা ইউল ফিল, ইউ উইল বি এবল টু রিয়েলাইজ। সো এই কানেকশনটা খুব ইন্টারেস্টিং ছিল। আর মুভির রান টাইম নিয়ে যদি বলি, অলমোস্ট 2 আওয়ার্সের মুভি, এবং আমার মনে হয় খুব বেশি স্ট্রেচ করা গেল ম্যাক্সিমাম হয়তো 10 মিনিটস কম হতে পারতো, বাট আমার কাছে মনে হয় না যে আসলে এর চেয়ে বেশি কম হওয়াটার প্রয়োজন ছিল, কারণ যেটা বলছিলাম, লেখনী বেশ ভালো ছিল, সাসপেন্স, ট্রিটমেন্ট সব কিছু মিলে আমার কাছে মোটেই মনে হয়নি কোথাও ঝুলে গেছে বা কিছু। সো 2 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 50 মিনিট হতে পারতো, আর 2টা গান না থাকলে হয়তো আরও 1 ঘন্টা 40 মিনিটে বা 1 ঘন্টা 42 মিনিটে নেমে আসতো। সো অল ইন অল 1 hour and 40 minutes উড বি আ গুড ডিল অ্যাজ ওয়েল, কোনো ট্রাবল হতো না। সো আরেকটা ইনফরমেশন আমি জাস্ট রিভিউ শেষ করার আগে বলি যে এই মুভির যে স্ক্রিন রাইটিং, যেটা আমি বুঝতে পারলাম ইন্টারভিউগুলো দেখে, পৃথ্বীরাজ, দ্য ডিরেক্টর মানু ওয়ারিয়র, এবং যে স্ক্রিন রাইটার ছিলেন আনিশ পাল্লায়ালাল, সো ওনারা অ্যাকচুয়ালি সবাই মিলেই এই স্ক্রিন রাইটিংয়ে বেশ ইনপুট দিয়েছেন রেসপেক্টিভ এন্ড থেকে। পৃথ্বীরাজের বেশ ভালো ইনপুট ছিল, একটা ইন্টারভিউতে শুনছিলাম, কারণ স্ক্রিন রাইটিংয়ের অনেক কিছু নাকি, স্ক্রিন প্লের অনেক কিছু নাকি ডিফারেন্ট ছিল শুরুতে। সো পৃথ্বীরাজ ইনপুট দিয়ে এগুলো নাকি কারেক্ট করিয়েছে, রিভাইজ করিয়েছে। সো এটা একটা বেশ ভালো টিম ওয়ার্ক ছিল, যেটা বোঝা যাচ্ছে। এবং প্রথমে নাকি প্ল্যান ছিল ইব্রাহিম ক্যারেক্টারটা প্লে করার কথা ছিল পৃথ্বীরাজের, বাট দে আর কাইন্ড অফ স্টাক অ্যাট দ্যাট ভেরি পয়েন্ট, এবং অল অফ এ সাডেন ওয়ান ডে পৃথ্বীরাজ ফেল্ট লাইক অ্যাকচুয়ালি হোয়াট অ্যাবাউট হি প্লেস দ্য ক্যারেক্টার লাইক, এবং যখনই চিন্তাটা তার মাথায় আসলো, দেন rest of all the casting and the story all fell into the place together. So এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল আমার কাছে, কারণ আমার কাছে মনে হচ্ছে পৃথ্বীরাজের ক্যারেক্টার লাইক হিসেবে বেস্ট ছিল, এবং রোশনের ক্যারেক্টার, রোহান ম্যাথিউর যে ক্যারেক্টারটা ইব্রাহিম ক্যারেক্টারে, ওটা বেস্ট ছিল, বেস্ট সুটেড ছিল। আমার কাছে মনে হয় খুবই ওয়েল জাজড, ওয়েল সার্ভড ক্যারেক্টার এবং পারফরমেন্স ছিল। সব কিছু মিলে যেটা বলছিলাম আবারও, যে ঘৃণা, ভায়োলেন্স, এটাই ছিল মেইন প্রতিপাদ্য বিষয় মুভিটার, সিনেমাটার। রিলিজিয়ন ছিল সেকেন্ডারি একটা ব্যাপার, কারণ অন্য একটা কনটেক্সটেও এই সেম ভায়োলেন্স এবং হেট্রেডের ব্যাপারটা তুলে আনা যেত, অনেকভাবে তুলে আনা যেত। হয়তো তারা মনে করেছে যে রিলিজিয়নটা দিয়ে হয়তো বেস্ট রিপ্রেজেন্টেশন এনশিওর করা যাবে। তো সব কিছু মিলে দেখে ফেলুন কুরুথি। আই বিলিভ আপনাদের সবারই অনেক ভালো লাগবে, এবং আমার যদি ভিডিও ভালো লেগে থাকে, রিভিউ ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, বিকজ আই উইল কিপ কামিং ব্যাক উইথ মেনি মোর movie and web series reviews in near future. Until then, take care. Once again, take care from the Rotters.